আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। শুধু বাজেট প্রণয়ন করেই চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয়, এমনকি প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মত অর্থনীতিবিদদের। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে রেমিটেন্স প্রবাহ, রপ্তানি প্রবৃদ্ধি সহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনায় উন্নয়ন জরুরি বলে মনে করেন সিপিডির বিশেষ ফেলো ড মুস্তাফিজুর রহমান। আর বাজেটে অফশোর ব্যাংকিংয়ে কর অব্যাহতি দেওয়া হলেও আস্থা সংকটে তা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সাদিয়া কানিজার রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা পরবর্তী অর্থনৈতিক চাপে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধলে বিশ্বজুড়ে বেড়ে যায় জ্বালানির দাম, দ্রব্যমূল্য আর পরিবহন ভাড়া। এতে দেশে দেখা দেয় ডলার সংকট। গেল মাসে বাংলাদেশের রিজার্ভ ছিল 18.42 বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ডলার সংকট কাটাতে বিদেশি বিনিয়োগ টানার আভাস দিয়েছে সরকার। তবে ঠিক কিভাবে রিজার্ভ বাড়বে তার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রশ্ন আছে যে বাজেটে যেসব অনুমিতিগুলো করা হয়েছে বা যেসব প্রাক্কলনগুলো করা হয়েছে অনেকগুলি বর্তমান বাস্তবতার সাথে সেটা ঠিক খাপ খায় না। আর দ্বিতীয় হলো যে বাজেটটা কিভাবে বাস্তবায়ন করা হয় তার উপরেও নির্ভর করবে যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমরা ভালো করতে পারবো কিনা, আমাদের এক্সচেঞ্জ রেট আমাদের এটা স্থিতিশীল হয় কিনা। ডলার সংকট ছাড়াও ঋণ ও কর খেলাপি, অর্থ পাচার সহ নানা কারণে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সেজন্য বাজেট বহির্ভূত অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর নির্ভরশীলতা আরও বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত। সেখানে গুড গভর্নেন্স, আমাদের ব্যাংক ঋণ খেলাপি, কর খেলাপি, আমাদের দেশ থেকে অর্থ পাচার হওয়া, এগুলো সবগুলো মিলেই কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটাকে ঠিক করতে পারলে আমরা আমাদের অর্থনৈতিক যে স্থিতিশীলতা ছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। ডলার সংকট কমাতে অফশোর ব্যাংকিং ইউনিটে আমানতকারীদের হিসেবের উপর আরোপিত আবগারি শুল্ক অব্যাহতির প্রস্তাব করা হয় বাজেটে। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রিজার্ভ ও এলসি খোলার সংকট সমাধান সহ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তো এটা একটা ভালো উদ্যোগ, এটা থেকে হতেও পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে হয়েছে যে অফশোর ব্যাংকিং থেকে কিন্তু আসলে অর্থ আসে, জোগাড় করা সম্ভব। বা সরকার যে সুযোগ দিচ্ছে এই বাজেটারি সহায়তা, মানে বাজেটারি পদক্ষেপের মাধ্যমে আশা করা যায় যে এটা আসবে আমাদের এখান থেকে। এটা একটা পটেনশিয়াল, একটা সম্ভাব্য উৎস। দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাটা কি আছে সেটাও কিন্তু একটা আস্থার জায়গা। তবে শুধু কর অব্যাহতি দিয়ে নয়, এর জন্য মানুষের মধ্যে আস্থা তৈরি করা জরুরি বলে অভিমত সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের। দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাটা কি আছে সেটাও কিন্তু একটা আস্থার জায়গা, এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, যারা ঋণ দেয় কিংবা যারা অর্থনীতির বিভিন্ন সহায়তা করে ও দেশগুলোকে, তারাও কিন্তু সময়ে সময়ে তারা রেটিং করে থাকে। তো এই রেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য দেয়, খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা কতখানি আস্থা রাখতে পারবে ওই রেটিংটার উপরে অনেকখানি নির্ভর করে। তো সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোকে গুরুত্ব দেওয়া হলেও এর প্রভাব পড়েনি বাজারে, বরং নানা অজুহাত আর ঈদকে ঘিরে মাসখানেক আগে থেকেই এলাচ সহ বিভিন্ন মশলার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী ডলারের দাম বাড়াকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখলেও আগে কেনা পণ্য বেশি দামে বিক্রি করছেন। ডিম, আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। তবে বাজেটে সেসব পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫ টাকা বেড়েছে।
দর্শক, বাজেট পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। শুরুতেই যাব বাদল, আপনার কাছে। বাজেটের নিত্য পণ্যের দাম সহনীয় রাখার কথা বলা হয়েছে, তো বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি তো বাজারের পরিস্থিতি ঠিক আগের মতোই, বাজেটের কোনো প্রভাব পড়েনি, কিন্তু কারসাজি করে ব্যবসায়ীরা যেহেতু সামনে কোরবানি ঈদ 17 জুন, সেই উপলক্ষে ব্যবসায়ীরা 1-1.5 মাস আগে থেকেই বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে। বিশেষ করে মশলার দাম একেবারে আকাশচুম্বী। আমরা বিভিন্ন দোকানে খোঁজ নিয়েছি এবং জেনেছি যে তারা যে এলাচ, যেটি সাদা এলাচ, এটি 3400 থেকে 4200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। কিছু দোকানি বলছে যে অনেকেই বাড়িয়ে বিক্রি করছেন। এখানে পাইকারি দামের চেয়ে মোটামুটি বলা চলে 600 থেকে 700 টাকা পর্যন্ত কেজিতে বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। তো এরকম অন্যান্য যে জিনিসপত্র রয়েছে মশলার ক্ষেত্রে, সেগুলোর দাম প্রায় ঊর্ধ্বমুখী। এছাড়া আদা রসুনের দামও অনেক বেশি। আদা এখন 220 টাকা এবং রসুন 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গেল কয়েকদিন আগেও 220 টাকার ঘরে ছিল। আলু 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই বাজেটে বলা হয়েছে যে এবারে নিত্যপণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাজারে এর প্রভাব এখনো পড়েনি। ব্যবসায়ীরা বলছেন যে এটি বাজেটের যে প্রভাব সেটি পড়তে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সিন্ডিকেট করে যে দাম বাড়ানো হয়েছে সেটির প্রভাব বাজারে রয়ে গেছে। তারা বলছেন যে আসলে কঠোরভাবে বাজার মনিটরিং দরকার। বাজেটে গুরুত্ব দিলেও, অনেক পণ্যের শুল্ক কমালেও সেই প্রভাব যেন পড়ে, এজন্য সরকারকে কঠোর হতে হবে, না হলে বাজারে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এটি ক্রেতাদের পকেট কাটবে এবং তাদের ভোগান্তি আরও বাড়াবে। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বাজারের খবর জানবো, সেখানে রয়েছে সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের কি অবস্থা? বাজেটের কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। জি বাদল, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা বলে থাকি, আসলে গত সপ্তাহে যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেট কিন্তু চট্টগ্রামের বাজারে কোনো ধরনের প্রভাব পড়েনি। নিত্যপণ্যের বাজার বলি কিংবা ভোগ্যপণ্যই বলি, কোনো ধরনের কিন্তু প্রভাব পড়েনি। আমি আজকে সকালবেলার যদি বাজার দরের কথা বলে থাকি, আসলে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 90 টাকা, 95 টাকা। এই পেঁয়াজ কিন্তু আসলে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু কেজি প্রতি 5 থেকে 7 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা, এবং সেই সাথে আদা বিক্রি হচ্ছে 295 টাকা, রসুন বিক্রি হচ্ছে 205 টাকা থেকে 210 টাকার মধ্যে। এবং সব ধরনের যে মশলা আছে সেগুলির কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এলাচের দাম কিন্তু 1200 টাকার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকা, এবং এই 4200 টাকা বিক্রি করার কারণে কিন্তু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে 1.5 লক্ষ টাকা। এরপরও কিন্তু আসলে কোনো সফল আসছে না। এবং যিনি 3200 টাকা এলাচ বিক্রি করছেন, 4200 টাকা এলাচ বিক্রি করছেন, তিনি বুঝতে পেরেছেন আসলে বাজেটে এর একটা প্রভাব পড়তে পারে, সেই জন্য কিন্তু তিনি আগে থেকে দাম বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা বলল আসলে বাজেটে কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্য এবং ভোগ্যপণ্যের বাজারের উপরে, বরঞ্চ যে পণ্যগুলোর দাম কমিয়েছেন বাজেটে, ব্যবসায়ীরা বুঝতে পারছেন এই সমস্ত পণ্যের দাম তারা কমাবেন, সেজন্য তারা আগে থেকে এটা বাজেটের আগে বাড়িয়ে দিয়েছে। তাহলে কমলেও যাতে আগের স্থিতিশীল অবস্থায় থাকে, কোনোভাবেই কিন্তু ব্যবসায়ীরা যেই তাদের লক্ষ্য সেখান থেকে কিন্তু তারা সরছে না। তবে বাজেটে একটা জিনিসের প্রভাব পড়েছে, সেটি হচ্ছে যে সিগারেটের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে সিগারেট আগে হয়তো 18 টাকা বিক্রি হতো, সেটা এখন 25 টাকা বিক্রি হচ্ছে। এবং সফট ড্রিঙ্কের দামও কিন্তু চট্টগ্রামের বাজারগুলিতে বৃদ্ধি পেয়েছে, এবং কোনো সফট ড্রিঙ্কে কিন্তু 10-20 টাকাও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেন ক্রেতারা অভিযোগ করেছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তাদের একটাই অভিযোগ, শুধু বাজেট ঘোষণা করলে হবে না, এবং এই বাজেটের সাথে সাথে পরবর্তীতে বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক রাখতে হবে, তারপরে হয়তো সুফল পাবে। তবে ব্যবসায়ীরা বলল বাজেট পরবর্তী প্রভাব আগামী সপ্তাহের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিতু, এই ছিল আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। জি বাদল এবং সাইফুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর 2 সিটিতে এবার কোরবানির পশুর হাট বসছে 16টি, এর মধ্যে 2টি হাট স্থায়ী, যারা দ্বারা সব প্রস্তুতি শেষ করেছেন। কোনো হাটে গরুও উঠতে শুরু করেছে। হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা 5 টাকা। ইজারাদাররা বলছেন বিক্রেতাদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা থাকছে এসব হাটে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির জন্য পছন্দের গরু কিনতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে।
তাই তো রাজধানীর হাটগুলো এখন পশু কেনাবেচায় প্রস্তুত। এবার ঢাকার 2 সিটিতে কোরবানির পশুর হাট বসছে 16টি। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটি স্থায়ী সহ 10টি হাট বসছে। তবে কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা ইজারা এখনো হয়নি। দক্ষিণের হাটের মধ্যে থাকছে উত্তর শাহজাহানপুর খিলগাঁ, হাজারীবাগ পোস্তগোলা শ্মশানঘাট, মেরাদিয়া বাজার, যাত্রাবাড়ি দনিয়া কলেজ এলাকা, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড, আমুলিয়া মডেল টাউন, লালবাগের রহমতগঞ্জ ক্লাব ও শ্যামপুরের কদমতলী এলাকা। জায়গা পাবো না বলে একটু আগে আসছি। আল্লাহ যদি আমার ভালো করে শুক্রবার পর্যন্ত আল্লাহর রহমতে বেঁচে ফেলবো। ইজারাদাররা বলছেন নিয়ম মেনেই পরিচালিত হবে হাট। আইন শৃঙ্খলা এবং আপনার সামাজিক রক্ষায় যারা আছে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সাথে আমাদের অলরেডি মিটিং হয়েছে এবং আমাদের সরকারি নির্ধারিত যে হার সিটি কর্পোরেশন দিয়েছে 5%, সেটাই আমাদের এবছর থাকবে। আর উত্তর সিটিতে অস্থায়ী হাটের মধ্যে থাকছে উত্তরা দিয়াবাড়ি 16 ও 18 নম্বর সেক্টর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, খিলগাঁ থানাধীন 43 নম্বর ওয়ার্ড এলাকা, মিরপুর সেকশন 6 এবং ভাটারা সুতিবোলা খাল এলাকা। এছাড়াও কোরবানির জন্য কেনাবেচায় দেশের সর্ববৃহৎ হাট গাবতলী তো থাকছেই। পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়ে ব্যাপারীদের গরু নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এসব হাটের ইজারাদাররা। দূর দূরান্ত থেকে যারা পাইকার আসবে তাদের জন্য থাকার পর্যাপ্ত জায়গা আছে। গরুর যে খাবারের পানি, আরো যে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলি আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করেছি। এদিকে বসিলা হাটের ইজারা সম্পন্ন না হলেও প্রস্তুতি শেষ করেছেন সম্ভাব্য ইজারাদার। পশুও আসতে শুরু করেছে এ হাটে। 11 পিস পাবনা থেকে আনছি, চাঁদ উঠলে পরে হাট লাগে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মহিষ মোটা তাজাকরণ করা হচ্ছে। কম খরচ আর অল্প খাবারে মহিষ লালন পালন করতে পারায় বাড়ছে মহিষের খামার। এদিকে লোকসান এড়াতে আমদানি না করা সহ ও চোরাই পথে ভারতীয় মহিষ আসা বন্ধের দাবি খামারিদের। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। 1300 কেজি ওজনের বুলডোজার ও 1100 কেজি ওজনের বিগ বস। কোরবানি ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলিতে এবার মহিষ দুটি হাটে তোলা হবে। এর মধ্যে দামও হাঁকা হয়েছে 5 থেকে 5.5 লাখ টাকা। তাই শেষ সময়ে খামারগুলিতে বেড়েছে ব্যস্ততা। প্রতিদিন মহিষ দুটিকে 200 থেকে 250 টাকার খাবার দেওয়া হয়। তবে গোখাদ্যের দাম বাড়ায় ও চোরাই পথে কোরবানির পশু আসা বন্ধ না হলে লোকসানের আশঙ্কা খামারিদের। খ্যার খাওয়াই, ঘাস খাওয়াই, খানা খাদ্য, গুঁড়া ভাত খাওয়াই, সবকিছু খাওয়াই, গোসল করাই, যত্ন করি। আপনার 10-12 দিন পর আমরা তো বেচা কিনা ভালো করতে পারি, ফলাফল ভালো পারি। লালন পালনে খরচ কম হওয়ায় আর অল্প খাবারে দ্রুত মহিষের মাংস বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে এ জেলায় মহিষ পালন। এখানে মোষের খামার হয়েছে, ভালো লাগছে। আমি ঈদুল আজহা ধরার জন্য মোটা তাজা আমার মোষ একদম কমপ্লিট ইনশাআল্লাহ। যদি বলি আজই বেচা হবে, আজ থেকেই বেচা হবে, কোনো ব্যাপার না। বিভিন্ন হাটঘাটে বেচবো, অনলাইনে কেউ নিতে চাইলে তাকেও দিব। মহিষ পালনে খামারিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। অনেক খামারি মহিষ পালনে উদ্বুদ্ধ হচ্ছে, কারণ মহিষ খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং তার মাংস তৈরিতে সে গরুর চেয়েও বেশি পরিমাণে মাংস তৈরিতে সে ভূমিকা রাখে। হাকিমপুর উপজেলায় 8টি খামারে 2 শতাধিকের বেশি মহিষ মোটা তাজাকরণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। গোপালগঞ্জে গভীর রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা রিসোর্ট থেকে সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভয় দেখিয়ে নামমাত্র মূল্যের রিসোর্টের জন্য জমি কেনেন বেনজির। তার নির্যাতন থেকে রেহাই পায়নি বিল বেষ্টিত গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারাও। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন, এখানকার বৈরাগী টোল গ্রামের বাসিন্দা বিপ্লব বল। কয়েক বছর আগেও তার একটি বড় পুকুর ছিল। পুকুরের পাড়ে ছিল সবুজ বৃক্ষরাজি, কিন্তু সবই গিলে ফেলেছে বেনজির আহমেদের সাভানা ইকো পার্ক। বিপ্লব বলের চোখে মুখে আজও আতঙ্কের ছাপ। ওনার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে। আমরা যে ওনার বিরুদ্ধে এটা থানা বা ডিসি অফিসে যে একটা অভাব অভিযোগ করব বা কোর্ট কেস করব,
এই সৎসাহস মনে হয় আমার এলাকায় কেউই দেখায় নাই। সংখ্যালঘু সম্প্রদায়ের আরেকজন সন্তোষ বল, তিনি নিজের সন্তান ও ভাইয়ের উপর হওয়া নির্যাতনের কথা বললেও সম্পত্তি দখল নিয়ে ভয়ে মুখ খুলতে চান না। বলবো কি, বলার তো কিছু নাই। যখন আপনারা আসেন, আমরা প্রোটেস্ট করছি, করার পরই পুলিশ এসে আমাকে পিটাইছে। এখন কি করি আমরা দেবো? আমাকে তো সবকিছু হারাই যাচ্ছে এখন। স্থানীয় বাসিন্দারা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে প্রায় 1400 বিঘা জায়গা নিয়ে সাভানা ইকো রিসোর্ট গড়ে তুলেছেন বেনজির আহমেদ, যার বেশিরভাগ জায়গায় নামমাত্র মূল্য আর ভয় ভীতি দিয়ে দখল করা। আমাকে সব শরিক সারাক, এই যে গেটটা দিয়েছে এলডিডির রাস্তা, স্থানীয়দের উপর লাঠিচার্জ করে তাদের মুখ বন্ধ রাখার প্রচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসী তো আতঙ্কিত। এখানকার বাসিন্দারা জানান, আদালতের দেয়া সম্পত্তি জব্দের নির্দেশের পর রাতের আঁধারে বেনজির আহমেদের লোকজন মালামাল সরিয়ে ফেলেছে। সেদিনকার রাত্রে ওনারা অনেকজনে আইসা ওনারা লুটপাট করে নিয়ে গেছে। এ পাশে ছিল প্রায় 7 টন মতো রোড। এদের ভয়তে আমাদের এখন এখানে থাকা কষ্ট, যে কোনো মুহূর্তে আমাদের মারতে পারে, আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যায়। সাভানা পার্কের গেট তৈরিতে 250 মিটার সরকারি রাস্তা দখলের অভিযোগও রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। 200-250 মিটার হবে, তার সামনে একটা গেট নির্মাণ করা হয়েছে, যেটা আগে এই গেটের কোনো অস্তিত্ব ছিল না। এটা এখন পার্কের ভিতরে যাওয়াতে লোকজনের অবাধ চলাচল বন্ধ হয়ে গেছে। তবে জনস্বার্থে দ্রুতই রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার কথা জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক। আমরা বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নেব। সৈয়দ মাহমুদ, RTV। ভারত নির্বাচন প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামীকাল রবিবার সন্ধ্যায় তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শুক্রবার মোদীকে জোটের নেতা নির্বাচিত করেছেন এনডিএ নেতারা। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন জোট সরকার গঠনের জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানান। এর মধ্যেই মন্ত্রীদের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন জোট প্রধান মোদী। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টা নাগাদ নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। কাল শপথ অনুষ্ঠানে যোগদান শেষে 10 জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা ও বৃক্ষ নিধনের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে বান্দরবনে। ফলে জীবনের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লক্ষাধিক মানুষ। জেলার 7 উপজেলা ও 2 পৌরসভা ও 34টি ইউনিয়নের বিভিন্ন স্থানের পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ করায় অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় 30,000 পরিবার। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্য ছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। নিদারুণ সুন্দর এই প্রকৃতি যে কারো মন কাড়বে। তবে এই সুন্দরের আড়ালে রয়েছে বান্দরবনের লক্ষাধিক বাসিন্দার ঝুঁকিপূর্ণ জীবনের গল্প। স্থানীয়দের অভিযোগ, বান্দরবনের 7টি উপজেলায় নিয়মের তোয়াক্কা না করেই পাহাড় কেটে বসতি স্থাপন করেছে কিছু বাসিন্দা। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা ও বৃক্ষ নিধনের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি শুরু হলেই মাইকিং করে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয় আশ্রয়কেন্দ্রে। পাহাড়ের এসব বাসিন্দা নিজেদের ভিটেমাটি ছাড়তে নারাজ। তবে ঝুঁকিতে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। বর্ষা যদি আসে, আমরা তো ভয়ে কোথায় যাব, কোন জায়গায় থাকবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো মৃত্যু ঝুঁকিতে আছি, আমরা কি করব? আমরা এখন পাহাড়ের উপরে খুব ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করতেছি। কখন যে মাটি ধসে পড়ে যায় সেই ঠিক ঠিকানা আমাদের নাই। জায়গা যাবেন নাই কোনো জায়গায়, আমাদের যদি কোনো স্থান করে দেন, সরকারের কাছে আবেদন, আমরা যেখানে ঘর বাড়ি বাঁধে দেয় ওইখানে চলে যাব। পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত বেশি হলে ভূমিক্ষয় ও পাহাড় ধসের ঘটনা ঘটে, ফলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলছে এই মৃত্তিকা গবেষক। ভূমিকম্পের ফলে পাহাড় ফেটে যায় এবং এই ফাটল অংশের ভিতর দিয়ে বৃষ্টির পানি ঢুকে পরবর্তীতে ধস আকারে নেমে আসে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে পাহাড় ধসে যাচ্ছে এবং প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের তালিকা করে সহযোগিতার আশ্বাস স্থানীয় ও জেলা প্রশাসনের। যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করেন তাদের তালিকা করার জন্য, সেই তালিকা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে
কিভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস যারা করেন তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। অবৈধভাবে কোথাও বসবাস করুক পাহাড়ের পাদদেশে, সেটা আমরা চাই না। কোনো প্রাণহানি হোক সেটাও আমরা চাই না। যদি আমাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। জেলা প্রশাসনের তথ্য মতে গেল 10 বছরে পাহাড় ধসে নারী শিশু সহ প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কুলতরভেত এলাকার একটি রাস্তায় প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিতে ফেডরিকসেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র 2 দিন আগে এই হামলার ঘটনা ঘটল। হামলার শিকার হওয়ার আগে ফেডরিকসেনের EU নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন। দেশটির পুলিশ এই হামলার ঘটনা তদন্ত করছে। এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেন। সকালের সংবাদে পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।